সারাদিন বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে ঘুরে সন্ধ্যায় তানবীর আর বন্যা রিসোর্টে ফিরে আসলো। বন্যা এসেই বিছানায় দপাস করে বসে বলল, উফ, আমার পুরো পা ব্যথা হয়ে গেছে। তানবীর একটু দুষ্টু হাসি দিয়ে বলল, এখনই পা ব্যথা হয়ে গেছে? রাত তো এখনো বাকি। বন্যা চোখ দুটোকে বড় বড় করে ফেলল। তারপর একটু ডুব গিলে মিনমিন করে বলল, নির্লজ্জ বেহাইয়া পুরুষ। আল্লাহ, এই লোকটার তুমি আর কত রূপ আমায় দেখাবে। পরিবারের সবার সামনে ভদ্রলোক, বাহিরের লোকের কাছে রাগী বদমেজাজি, বইয়ের সামনে ঠোঁটকাটা নির্লজ্জ বেহাইয়া পুরুষ। তানবীর একটা লম্বা হাসি দিয়ে বলল, আপনি কি আস্তে আস্তে আমায় গালি দিচ্ছেন মিসেস খান? বন্যা মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরল। তানবীর সেটা দেখে বলল, গালি দেন, সমস্যা নাই, কিন্তু রেডি থাকেন। বলেই তানবীর ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাগল লোককে একটা। হঠাৎ তানবীর ওয়াশরুমের দরজাটা একটু খুলে মাথা বের করে উকি দিয়ে বলল, হানিমুনে এসে 2-4টা বাচ্চা নিয়ে না ফিরলে লোকে কি বলবে? আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে তো বউ। বন্যা বিছানা থেকে তানবীরের মাত্র খুলে রাখা টি শার্টটি তানবীরের দিকে ছুঁড়ে মারল। তানবীর সাথে সাথেই ওয়াশরুমের গেটটা লাগিয়ে দিল। টি শার্টটি দরজায় বাড়ি খেয়ে নিচে ফ্লোরে পড়ল। অন্যদিকে মেঘ ড্রয়িং রুমে বসে মিমের সাথে গল্প করছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল বেবি নামে সেভ করা নাম্বার। ফোনটা হাতে নিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, এখন আর কথা বলবি না, আমার বেবি কল দিয়েছে। মিম চিৎকার দিয়ে বলল, বৌমণি কল দিয়েছেন? মেঘ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম নতুন বউ, কেমন আছেন? বন্যা বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুই কেমন আছিস? তোর দুষ্টুমির স্বভাবটা কবে যাবে? ভুলে যাস না, একটার মা হতে যাচ্ছিস। মেঘ মিমের দিকে একটু তাকিয়ে বন্যাকে বলল, বেবি, হঠাৎ একটা স্বাদ জাগলো মনে। বন্যা বলল, কী স্বাদ নন্দিনী? মেঘ বলল, বলবো? বন্যা বলল, হ্যাঁ বল। মেঘ বলল, তাহলে বলেই ফেলি। বন্যা বলল, তুই কি বলবি নাকি আমি ফোনটা কাটবো? মেঘ বলল, আরে বেবি, রাগ করিস না, বলছি তাহলে। বন্যা বলল, বল। মেঘ বলল, হানিমুনে তো গিয়েছিস, আমার বাইকে বলবি তোকে বেশি বেশি আদর করতে, যাতে পরের মাসে তোর একটা সুখবর পাই। তারপর আমরা 2 বান্ধবী মিলে উঁচু পেট নিয়ে সারা বাড়ি ঘুরবো আর টক আচার খাবো। ফোনের উপাস থেকে বন্যার কাশি শোনা যাচ্ছে। মনে হচ্ছে বন্যা ভীষণ লজ্জা পাচ্ছে। মেঘ বলল, আরে বেবি, রিল্যাক্স, চাপ নিস না, একটু ট্রাই কর, হয়ে যাবে। পাশ থেকে মিম বড় বড় চোখ করে অবাক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ তা খেয়াল করতেই সেখান থেকে উঠে অন্যদিকে চলে গেল মিম। মিম মুখটা বাঁকিয়ে টিভি অন করে টিভি দেখতে শুরু করলো। তানবীর বন্যার কাশি শুনে দৌড়ে ছুটে এলো এবং বলতে লাগলো, কি হয়েছে? বন্যা বলল, না তেমন কিছু হয়নি, মেঘের সাথে কথা বলছি। মেঘ ফিসফিস করে বলল, ওই যে ভাইয়া চলে এসেছে, যা বলেছি তা মনে রাখিস, বলেই ফোনটা কেটে দিল। বন্যা বলল, আমার ফ্রেশ হতে হবে, আমি ওয়াশরুমে যাচ্ছি। তানবীর বলল, এর আবার কি হলো, এভাবে পালালো কেন? রাত 9টা বাজে। আবিরের বাইকের শব্দ পেয়ে মেঘ ব্যালকনিতে এসে দাঁড়ালো। দেখলো আবির বাইক থেকে নেমে ফোনে কথা বলছে। আবির এক নজর উপরে তাকালো, তার প্রেয়সী তার দিকে তাকিয়ে আছে। আবির একটু মুচকি এসে কান থেকে ফোনটা নামিয়ে বাড়ির দিকে ঢুকিয়ে পড়ল। মেঘ এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে মৃদু মৃদু বাতাস আসছে। মেঘের খোলা চুলগুলো সে বাতাসে দিক বিদিক উড়ছে। আজ শরীরটা ভালো, তাই মেঘ সালোয়ার কামিজ ছেড়ে নীল রঙের একটি সুতি শাড়ি পরেছে। এই রঙটা আবিরের বড্ড বেশি পছন্দ। আজকাল মেঘের মনটা হঠাৎ মেঘাচ্ছন্ন হয়, আবার হঠাৎই যেন ফুরফুরে হয়ে ওঠে। এটাকে হয়তো গর্ভবতী অবস্থায় মুড সুইং বলা হয়। এই যে একটু আগে মেঘের হঠাৎই মনে হলো আবির ভাইকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। তাই আলমারি থেকে একটি নীল শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল, চুলগুলো ছেড়ে দিল, চোখে একটু কাজল, ঠোঁটে একটু লিপস্টিক ছুঁয়ে দিল। কপালে একটা টিপ দিতেও আজ ভুলেনি সে।
হঠাৎই একটা হাত মেঘের কোমর ছুঁয়ে পেটে স্পর্শ করলো। মেঘ কিছুটা ঘাবড়ে গেল। আবির নেশাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আমার ভেতরে আমি নেই, আছে এক অবুঝ মন, সেই দুয়ারে বিচরণ করিস তুই শুধু সারাক্ষণ। তোর ভাবনায় পাগলামি তাকিয়ে দেখ মনের আয়নায়, তোর প্রেমে মগ্ন হারিয়ে যাই অন্য এক প্রেমের দুনিয়ায়। তুই তো এক অদ্ভুত নেশা, আর সে নেশায় আমি আসক্ত। বলেই আবির মেঘের কানে চুমু খেলো। মেঘ একটু কেঁপে উঠল। আবির মেঘের কোমর পেঁচিয়ে ধরে মেঘের খোলা চুলে মুখ ডুবালো। মেঘ সামনের দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? বাইরে থেকে এসেছেন, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন। আবির মেঘকে ব্যালকনির গ্রিলের সাথে ঠেকিয়ে নিজের দুহাত পিছনের গ্রিলে রাখলো। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আওড়ালো, আমি পাগল, তোর প্রেমে পাগল, তোর মায়ায় পাগল। বলেই আবির মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো। এই চুমু কতক্ষণ দীর্ঘ হয়েছিল তাও জানে না মেঘ। মেঘ আবিরের পাগলামি বুঝতে পেরে আবিরকে কিছুটা হুঁশে আনতে চাইল, কিন্তু নিজের ঠোঁট ছাড়িয়ে আনার চেষ্টা করলো আবিরের ঠোঁটের দখল থেকে। কিন্তু আবির যেন আজ মেঘের প্রেমেতে প্রেমাতাল। এই যে এখন ঠোঁট ছেড়ে মেঘের গলায় বিচরণ করছে আবিরের চোখ। হঠাৎ মেঘকে অবাক করে দিয়ে মেঘের গলায় ঠোঁট ছোঁয়ালো আবির। আস্তে আস্তে গভীরতায় রূপ নিচ্ছে। মেঘ বলল, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। এটা যে ব্যালকনি তা কি ভুলে গেছেন? আবির মেঘের গলা থেকে মুখ উঠালো। লক্ষ্য করলো সেখানে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যাকে রোমান্টিক ভাষায় বলা হয় লাভ বাইট। আবির নেশা নেশা চোখে মেঘের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মেঘকে কোলে তুলে নিল। মেঘ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আবিরকে একটু বেশি প্রেমাসক্ত লাগছে তার কাছে। আবির নেশা নেশা কণ্ঠে বলে উঠল, এভাবে তাকাস না প্লিজ। তোর এই কাজল চোখের চাহনি দেখলে আমি ঘায়েল হই প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। নীল শাড়িতে এক নীলপরি আজ আমার কুলে চড়ে আছে। নিজেকে কিভাবে সামলাই বলতো মেঘ? মেঘ নিশ্চুপ তাকিয়ে আছে আবিরের নেশা নেশা চোখে। মেঘ জানে আবিরের এ অবস্থা হওয়ার কারণ। আবির ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার কাদম্বিনীর মাঝে, যেই অষ্টাদশীর জন্য অপেক্ষার প্রহর গুনেছে বহু বছর। তানবীর আর বন্যা খোলা আকাশের নিচে হেঁটে চলেছে। পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে ব্যক্ত করেছে নিজেদের মনের অনুভূতি। খোলা আকাশের নিচে মৃদু মৃদু বাতাস শিহরিত করেছে একজোড়া দাম্পত্যের শরীর ও মন। তানবীর বন্যার হাতটাকে নিজের মুঠোবন্দি করে হাঁটছে। বিয়ের 2 দিন হয়ে গেছে। তানবীর হঠাৎ হঠাৎ ছোঁয়ায় বন্যা যেন কেঁপে ওঠে। তানবীর বন্যার অবস্থা বুঝতে পেরে কিছুটা দুষ্ট হাসল। বন্যার কাঁধে হাত দিয়ে বন্যাকে একটু নিজের দিকে টেনে নিল। মুহূর্তেই বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। বন্যা লাজুক হয়ে মাথাটা নিচের দিকে নুইয়ে রাখল। তানবীর বন্যাকে টেনে আরেকটু কাছে নিয়ে আসলো। গতকাল রাতে ট্রেনে বন্যাকে তানবীর এত কিছু বোঝানোর পরেও বন্যা যেন তানবীরের সামনে খোলা বইয়ের মতো স্পষ্ট হতে পারছে না। বন্যা অনেকটা ইতস্তত বোধ করছে। তানবীর বলল, বন্যা প্লিজ এবার তো একটু স্বাভাবিক হও। দূরের আকাশে তানবীর আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, দেখো আকাশের কত সুন্দর চাঁদ, তাও সেটা তোমার থেকে কম। বন্যা কিছুটা লাজুক হাসলো। বন্যার মুখের হাসি দেখে তানবীর নিজেও হেসে দিল। বলল, অবশেষে মহারানীর মুখে হাসি ফুটেছে। দুজন হাঁটতে হাঁটতে আবার রিসোর্টের রুমের দিকে ফিরে আসলো। তানবীর বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। সন্ধ্যায় তানবীর বন্যার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে নাও, আমরা বাইরে হাঁটতে যাব। বন্যা প্যাকেটটি খুলে দেখলো কালো রঙের একটা সুন্দর জর্জেট শাড়ি, যার পাড় ও আঁচলে পাথরের কারুকাজ করা। বন্যা শাড়িটি পরে চোখে গাঢ় কাজল দিল। সন্ধ্যার পর এখন পর্যন্ত বন্যা যতবার তানবীরের দিকে তাকিয়েছে ততবারই লক্ষ্য করেছে তানবীর তার দিকে তাকিয়ে আছে। এসব ভাবতে ভাবতে কখন যে বন্যার রুমের সামনে চলে এসেছে তার খেয়ালই নেই। হঠাৎ পায়ের সামনে
কোনো কিছু একটা নাড়াচাড়া পেতেই মাথা ঝুঁকে নিচে তাকালো, যা দেখলো বন্যার চক্ষু চড়ক গাছ। তানবীর বন্যার সামনে হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি ঠিক করছে। কুচি ঠিক করা শেষে তানবীর উঠে দাঁড়িয়ে বলল, ভাবনা চিন্তা শেষ হলে এবার রুমে চলেন, না হলে কোলে তুলে নিয়ে যাব। কোলে তোলার কথা শুনে বন্যা তাড়াহুড়ো করে রুমের দরজা ধাক্কা দিল ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এ কি, হঠাৎই বিস্ময়ে বন্যার মুখটি হা হয়ে গেল। বন্যার মুখে হাত দিয়ে আস্তে আস্তে রুমের ভেতরের দিকে গেল। পুরো রুমটা ছোট ছোট প্রদীপ দিয়ে সাজানো, চারদিকে প্রদীপের শিখাগুলো জ্বলজ্বল করছে। রুমের পরিবেশটা কি স্নিগ্ধ লাগছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তানবীর পেছন থেকে এসে বন্যাকে জড়িয়ে ধরল। তার হাত দুটো বিচরণ করছে বন্যার কোমল উদরে। বন্যার পিঠটা তানবীরের বুকের সাথে মিশে আছে। তানবীর বন্যার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, এত রোমান্টিক পরিবেশেও কি তোমার প্রেম পাচ্ছে না বউ? বন্যা নিশ্চুপ হয়ে দু চোখ লজ্জায় বন্ধ করে রেখেছে। তানবীর মুখে যতই কথা বলছে না কেন, তার হাত দুটো বন্যার পেট কোমর ছুঁয়ে যাচ্ছে। এতেই বন্যার হাল বেহাল হয়ে যাচ্ছে। বন্যা কাচুমাচু করে বলে উঠল, ছাড়ুন আমায়, বলেই সামনের দিকে পালাতে চাইল। তানবীর খপ করে ধরে বন্যার শাড়ির আঁচল টেনে ধরল। শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে পেঁচিয়ে বন্যার দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে তার ঘাড়ে ঠোঁটের স্পর্শ দিল। বন্যা মুহূর্তেই কেঁপে উঠল। বন্যার কাঁপুনি টের পেয়ে তানবীর বন্যার কোমর টেনে ধরে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিল। বন্যা নিজেকে আর সামলাতে না পেরে পেছনে ফিরে তানবীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানবীর ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে ফিসফিসিয়ে বলল, জান, এত সুন্দর লাগছে তোমাকে। আমি তানবীর নিজেকে সামলাতে ব্যর্থ। বন্যা লজ্জায় মনে হচ্ছে তানবীরের বুকের ভেতর ঢুকে যাচ্ছে। দুজনের মাঝে এখন আর চুল পরিমাণও শূন্যতা নেই। হঠাৎই তানবীর বন্যাকে কোলে তুলে নিল। কোলে রেখেই বন্যার কপালে, গালে, গলায় তানবীর ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। বন্যাও তানবীরের গলায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তানবীর বন্যার দুটো ঠোঁট নিজের দখলে নিতেই বন্যা আবেশে চোখ বন্ধ করে নিল। হারিয়ে গেল দুজন দুজনের মাঝে। সময় চলছে তার নিজ গতিতে। দেখতে দেখতেই তানবীরের ছুটি ফুরিয়ে এলো। গতকাল রাতে তানবীর আর বন্যা বান্দরবান থেকে ফিরে এসেছে। এখন সকাল 8টা বাজে। খানবাড়ির প্রতিটি সদস্য খাবার টেবিলে উপস্থিত। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। বন্যাও সাথে টুকটাক সাহায্য করছে। ম্যাগও হাতে হাতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বন্যা ওকে জোর করে নাস্তার টেবিলে আবিরের পাশে বসিয়ে দিল। আজ থেকে তানবীরের অফিস খোলা, তাই তানবীরও অফিসের জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমে এসেছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান টুকটাক ব্যবসার আলোচনা করছে আর খাচ্ছে। আবির বরাবর তার চোখের লক্ষ্য রাখছে মেঘ ঠিকমতো খাচ্ছে কিনা, যা মেঘের চোখের আড়াল হতে পারল না। মেঘ বুঝতে পেরে মনে না চাওয়া সত্ত্বেও পুরো খাবারটা শেষ করার চেষ্টা করছে, কারণ সে জানে এখন যদি সে পুরো খাবারটা শেষ না করে তাহলে আবির রাগ করে নাস্তা না খেয়ে অফিস চলে যাবে। মিমের আজ কলেজ আছে, তাই সেও রেডি হয়ে নিচে নেমেছে। বন্যা সবাইকে খাবার দেওয়ার সময় খেয়াল করলো মিমার আদি চোখের ইশারায় ঝগড়া করছে। বন্যা ওদের কাছে গিয়ে ফিসফিসিয়ে ঝগড়া বন্ধ করে খেয়ে নিতে বলল। এখানে সকল বায়োজ্যেষ্ঠরা আছে। বন্যার নিষেধাজ্ঞা শুনে দুজনেই শান্ত হয়ে খাওয়া শুরু করলো। হঠাৎই ইকবাল খান আবিরের উদ্দেশ্যে বলে উঠল, আবির, ড্রাইভার আজকে অসুস্থ, তাই ছুটি নিয়েছে। তুই কি একটু মিমার আদিকে তাদের স্কুল আর কলেজে পৌঁছে দিবি? আজ অফিসে একটু লেট করে গেলেও সমস্যা নেই, আমি সব সামলে নেব। আবির বলল, ইটস ওকে চাচ্চু, এত ফর্মালিটি কেন করছো? আমি অফিসে যাওয়ার সময় ওদের নামিয়ে দিয়ে যাব। ইকবাল খান বলল, তাহলে আজ বাইক নিস না, গাড়ি নিয়ে অফিসে যাস। আবির বলল, ঠিক আছে চাচ্ছু, বলেই আবির বেসিংয়ে হাত ধুতে চলে গেল। আস্তে আস্তে
তানবীর, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, আবির, মিম আদি সবাই চলে গেল। বাড়িতে এখন শুধু মিম, বন্যা, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ও দুজন হেল্পিং হ্যান্ড। বন্যা আর মেঘ বান্দরবানের গল্প করে ব্যস্ত। বেলা যখন 11টার কাটায় বাড়িতে মেহমান এসেছে শুনেই মেঘ তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তা দেখে হালিমা খান চিৎকার দিয়ে বলে উঠল, মেঘ আস্তে। মায়ের চিৎকার শুনে মেঘ থেমে গেল, আস্তে আস্তে নিচে নেমে আসলো। এসে দেখল সোফায় মাহমুদা খান ও আরিফ বসে আছে। হালিমা খান মেয়েকে ধমকের সুরে বলল, কিরে মেঘ, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে? তোকে কতবার বলি সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামবি না, আস্তে ধীরে নামবি। তুই কোনো কথাই শুনছিস না। এবার মনে হয় আবিরকে জানাতেই হবে। মেঘ আবিরের কথা শুনে কিছুটা চুপসে গেল। কাদু কাদু কণ্ঠে বলল, আম্মু, তুমিও আমায় আবির ভাইয়ের কথা বলে থ্রেট দিচ্ছ? মাহমুদা খান বাতিজিকে কাছে টেনে সোফায় নিয়ে বসিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি, আমার ভাইজিকে একটুও বকবে না, তাহলে ভাইয়াকে বলে তোমাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। মাহমুদা খান মেঘকে খুব করে বুঝালো, এই সময় একটু বুঝে শুনে চলাফেরা করতে হয়। মেঘও সব বুঝেছে এমন ভাব করলো, আর মাহমুদা খানের সব কথাই মেনে চলবো বলে মাহমুদা খানের কাঁধে মাথা রাখলো। মাহমুদা খান মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বন্যাও পাশে এসে বসে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। মাহমুদা খানকে পাশে পেয়ে যেন বাড়ির মহিলারা সকলে আড্ডায় আসর জমিয়ে বসেছে। সব মেয়েদের মাঝে আরিফ বসে বসে বোরিং ফিল করছে, তাই সে উঠে ছাদের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, মিম কই, তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন। সিঁড়িতে দুকদম উঠেই হঠাৎ মালিহা খানকে আরিফ বলে উঠল, বড় মামি, আদি কি বাড়িতে নেই? মালিহা খান একটু হেসে জবাব দিল, না বাবা, মিম আর আদি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। আবির সবাইকে শান্তভাবে এক নজর দেখে ছাদে চলে গেল। মাহমুদা খান মালিহা খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাবি, আমি কিন্তু আজ অন্য এক কারণে এসেছি। মালিহা খান জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। তখনই মাহমুদা খান বলল, ভাবি, আগামী শুক্রবার তোমাদের সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত, আর মেঘ, বন্যা, মিমকে আমি আজকেই আমার সাথে নিয়ে যাব। প্লিজ তুমি কোনো আপত্তি করো না। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান মাহমুদা খানের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মালিহা খান বলল, দেখো বোন, তোমার ভাইজানেরা এখন বাড়িতে নেই, আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর রইল কথা মেঘ, বন্যা, মিমের, আমি যতদূর মনে হয় আবির মেঘকে এই সময় কিছুতেই একা ছাড়বে না। বলেই মালিহা খান থামল। মাহমুদা খান মুখে হাসি টেনে বলল, আবিরের সাথে আমি কথা বলে নেব, প্রয়োজনে আবির সেখানে থেকে কয়েকটা দিন অফিসে যাবে। হঠাৎই মেঘের ফোনে কল বেজে উঠল। সবার ধ্যানমগ্ন হয়ে দৃষ্টি গেল মেঘের ফোনের দিকে। দেখল আবির কল দিয়েছে। মেঘ সবার মাঝখান থেকে উঠে গিয়ে সাইডে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। মেঘ বলল, হ্যালো। আবির বলল, তোমায় কতবার বলবো, ফোন ধরে আগে সালাম দিবে। মেঘ বলল, সরি। আসসালামু আলাইকুম। আবির বলল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? মেঘ বলল, বসে আছি, সবাই একসাথে। আবির বলল, এই সময় সবাই একসাথে? মেঘ বলল, ফুপ্পি আর আরিফ এসেছে। আবির বলল, ফুপ্পি এসেছে? কই, আমাকে আগে কিছু জানালো না তো যে আজকে আসবে আমাদের বাড়িতে। কোনো সমস্যা? আমি কি আসবো? মেঘ আবিরের চিন্তিত অবস্থা বুঝতে পেরে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। ফুপ্পি আমাদের সবাইকে শুক্রবারে দাওয়াত করতে এসেছে। ফুপ্পি চায় আমি, বন্যা আর মিম আজকেই যেন তার সাথে চলে যাই। কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থাকলো। বলল, আম্মু কি বলেছে? মেঘ বলল, বড় আম্মু বলেছে আপনি আমাকে এই সময় একা ছাড়বেন না। আবির বলল, ও আচ্ছা, ফুপ্পিকে বলো বিকেলে বাড়ি ফিরতে, আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসব। আর আরিফকে বলবে দুপুরে মিমকে যেন তার কলেজ থেকে নিয়ে যায়। ড্রাইভার আঙ্কেল বিকেলেও আসবে না। আর আমি যেহেতু একেবারে ফিরবো, তাই দুপুরে আর বের হতে পারছি না। মেঘ বলল,
ঠিক আছে। আবির একটু তাড়াহুড়ো করে বলল, শোনো। মেঘ বলল, হ্যাঁ বলেন। আবির বলল, শরীর ঠিক আছে এখন? মেঘ বলল, হ্যাঁ। আবির বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। মেঘ বলল, ঠিক আছে। মেঘ ফোনটা কেটে মাহমুদা খানের কাছে গিয়ে বলল, ফুপ্পি, আবির ভাই বলেছে তোমাকে সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে। উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে। মাহমুদা খান হাসলো, বলল, ঠিক আছে, বাদরটাকে বলিস যেন তাড়াতাড়ি আসে। এ পর্যায়ে বন্যা, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান হেসে দিল। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিফ সিঁড়ি দিয়ে নিচে নামছে। তাকে দেখেই আবিরের বলা কথাটা মেঘের মনে পড়ল। মেঘ বসা থেকে উঠে আরিফের দিকে তাকিয়ে বলল, আরিফ, একটু কষ্ট করে মিমকে কলেজ থেকে আনতে যাবে? ড্রাইভার আজকে অসুস্থ, তোমার ভাইয়া একটু ব্যস্ত আছে, তাই দুপুরে যেতে পারবে না। আরিফ ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, ঠিক আছে ভাবি, আমি যাব। আরিফ যেন মনে মনে কতটা খুশি হয়েছে তা হয়তো মেঘের অজানাই রয়ে গেল। আরিফের মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ইতোমধ্যেই বাড়ির মেয়েডরা তাদের সবার সামনে চা নাস্তা দিয়ে গেছে। চা খেতে খেতে আড্ডাটা বেশ জমছে। তাই মালিহা খান রান্নাঘরের সকল দায়িত্ব মেয়েদের বুঝি দিয়ে বলল, শোনো, যে যা খাবে বলে দিয়েছে সে অনুযায়ী রান্না করো। আর আবিরের আব্বুর রান্না আমি একটু পরে এসে করব। দুপুর 2টা বাজে। মিম কলেজের গেটের সামনে অপেক্ষা করছে। বাড়ির কোনো গাড়ি কোথাও দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবছে, ড্রাইভার আঙ্কেল যদি না আসে তাহলে তো আবির ভাইয়া অবশ্যই আসবে, আমি একটু অপেক্ষা করি। হঠাৎ একটা ইটের কণা এসে মিমের সামনের কাঁধে পড়ল। সঙ্গে সঙ্গেই পেছনে তাকিয়ে দেখল তেমন কেউ নেই। স্টুডেন্টরা যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। মিম আবারও সামনের দিকে তাকিয়ে বাড়ির গাড়ির অপেক্ষা করছে। কিন্তু এ কি, আবারও আরেকটা কণা এসে তার গায়ে লাগলো। এবার মিম একটু রাগি রাগি লুক নিয়ে পেছনে তাকালো, কিন্তু এবারও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই বুঝতে পারল কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। পাশে তাকিয়েই সে হতভম্ব। মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি? আরিফ মুচকে আসে বলল, আমি। ভয় পেয়েছ? মিম তুতলাতে তুতলাতে বলে উঠল, ভয়ের কি আছে, আপনি এখানে কি করছেন? আরিফ আবারও আসলো, বলল, আমাকে দেখে খুশি হওনি? মিম বলল, না মানে তেমন কিছু না। আরিফ বলল, তাহলে কেমন কিছু? মিম বিরক্তিভরা কণ্ঠে বলল, কোনো কিছুই না, আপনি আপনার কাজে যান, আমি এখন বাড়িতে যাব। আরিফ বলল, ও তাই বুঝি? মিম বলল, হ্যাঁ তাই। আরিফ ঠোঁটের 2 কোণে বাঁকা হাসি রেখা টেনে বলল, ঠিক আছে, যাও তাহলে। মিম সেখান থেকে একটু সামনের দিকে গিয়ে আবার দাঁড়ালো। মূলত সে আবির ও তানবীর ভাইয়ের অপেক্ষা করছে। হঠাৎ আরিফ পেছন থেকে বলে উঠল, কি হলো, বাড়িতে যাবে না? মিম রাগে কটমট করে বলল, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি আপনার কাজে যান। আরিফ এবার বলে উঠল, কিন্তু তোমার আর আমার গন্তব্য যে এক। মিম কিছু বুঝতে না পেরে আরিফের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এই পাগলটা? আজ তো একটা সাইকো। আল্লাহ, এত বড় একটা কাজিন হঠাৎ করে অবতরণ করছো। আমার উপর একটা ভালো কাজিনও তো ফালাইতে পারতে। হঠাৎ মিমের ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আরিফ বলল, ভাবনা চিন্তা রেখে এবার বাইকে ওঠেন। মিম তাকিয়ে দেখল আরিফ আবিরের বাইকটিতে বসে আছে। মিম বলে উঠল, আপনি আবির ভাইয়ের বাইক কেন এনেছেন? আরিফের শান্ত জবাব, তোমাকে বাড়ি নিতে। মিম বলল, আপনাকে কে বলেছে আমাকে নিতে আসতে? আরিফ বলল, তোমার আবির ভাইয়া। মিম বলল, আমি আপনার সাথে যাব না। আরিফ বলল, তাহলে রাস্তায় পড়ে থাকো, আমি যাচ্ছি। হঠাৎ আরিফের ফোনটা বেজে উঠল। আকলিমা খান ফোনের উপাস থেকে আরিফকে জিজ্ঞেস করছে মিমকে পেয়েছে কিনা। আরিফ বিচারের সুরে বলল, ছোট মামি, তোমার মেয়ে আমার সাথে ফিরবে না, সে দাঁড়িয়ে আছে। আকলিমা খান বলল, বাবা, এটা ওর কাছে দাও তো। আরিফ ফোনটা মিমের দিকে এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, শাশুড়ি আম্মা কথা বলবে। মিম রাগে একটা লোক নিয়ে আরিফের হাত থেকে ছু মেরে ফোনটা নিয়ে নিল। মিম বলল, হ্যালো আম্মু।
আকলিমা খান বলল, কিরে তোর সমস্যা কি? আরিফের সাথে বাড়ি কেন ফিরছিস না? মিম আমতা আমতা করে বলল, না মানে আম্মু। আকলিমা খান মিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, চুপচাপ আরিফের সাথে বাড়ি ফিরে আয়, আমি রাখছি। মিম রাগি রাগি দৃষ্টিতে আরিফের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইকের পেছনে গিয়ে বসলো। আরিফ বাইকের লুকিং মিররে দেখল মিম পেছনে ধরে কোনো রকমে বসে আছে। আরিফ মিমকে ধরে বসতে বলল, কিন্তু মিম কি কম তেরা? বলল, প্রয়োজন নেই, আপনার কাজ আপনি করেন। আরিফ মিমের কথাটা শুনে সামনের চোখে সানগ্লাস দিল। হঠাৎ বাইকটি স্টার্ট দেওয়ার পর তার ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আরিফের কাঁধে হুমড়ি খেয়ে পড়ল। মিম ভয় পেয়ে আরিফের কাঁধে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে। আরিফ লুকিং গ্লাসে মিমকে এক নজর দেখে মুচকে আসলো, একটু খোঁচা মেরে বলল, গরিবের কথা বাসি হলেও ফলে। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে আছে। আরিফ তা দেখে আরেক দফা হেসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারা রাস্তা মিম আর কিছু বলেনি। মাহমুদা খানের সময়টা আজ বড্ড বেশি ভালো যাচ্ছে। নিজের বাপের বাড়ির পরিবারের সাথে সময় কাটাতে কার না বেশি ভালো লাগে। দেখতে দেখতে সময় 3টার কাটায়। 5 মিনিট হলো ফিরেছে। এসেই টুকটাক সবার সাথে কথা বলে ফ্রেশ হয়ে উপরে গেছে। মেঘ রুমে ঢুকেই দেখল আবির মাত্র গোসল করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। মেঘ আরিফকে দেখে কিছুটা থমকে গেছে, তাকিয়ে আছে এক অদ্ভুত মোহ মায়া দৃষ্টিতে। আবিরের গালের হালকা ভেজা ভেজা ছোট চাপদাড়িগুলো মেঘকে যেন তার কাছে টানছে। আবিরের সামনে ভেজা চুল থেকে টুপটাপ বৃষ্টির মতো জল গড়াচ্ছে। অদ্ভুত এক মায়া এই শ্যামকালো পুরুষের মুখে, যা দেখে চলন্ত হৃদয়টাও হঠাৎ ব্রেক করে ফেলে। আবির মেঘের মুখের সামনে এক হাত নেড়ে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনার একটু হুঁশ ফিরলে আমার ব্ল্যাক বেল্টের ওয়াচটা খুঁজে দেন প্লিজ, খুঁজে পাচ্ছি না তো। মেঘ নিশ্চুপ নয়নে তাকিয়ে আছে। আবির এবার মেঘের কাঁধ ঝাঁকিয়ে বলল, মেঘ কি হলো তোমার? মেঘ একটু থমথম খেয়ে বলে উঠল, কই কিছু না তো। আবির মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে, শরীর ঠিক আছে? মেঘ বলল, আবির বলল, তাহলে এত চুপচাপ কেন? মেঘ আবিরের দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল, চুপচাপ না, আপনাকে দেখছিলাম। বলেই মেঘ লজ্জায় মাথা নুয়ে নিল। আবির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, তা কি দেখলে? মেঘ নেশাতুর দৃষ্টিতে বলল, আপনার ভেজা ভেজা চুলে খোঁচা খোঁচা দাড়ি। আর আবির বলল, আর? মেঘ লাজুক কণ্ঠে বলল, আর আপনার মায়াবী মুখশ্রী। আবির হাসল। মেঘের দুগালে হাত রেখে আবির কপালে চুমু দিয়ে মজার সুরে বলল, যাক, জীবনে আর যাই করি না কেন, বউকে তো পাগল করতে পেরেছি, ধন্য, এই জীবন ধন্য। মেঘ লজ্জায় আবিরের বুকে মুখ লুকালো। হঠাৎ মেঘের কানে মিমের ডাক আসতেই মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে বলল, আমি নিচে যাই, আপনি আসুন। বলেই মেঘ হন্তদন্ত হয়ে ছুটে গেল। আবির মেঘের যাওয়ার পানে তাকিয়ে আছে। আবির জানে তার প্রেয়সী মাঝে মাঝেই এমন পাগলামি করে, তাই একটু মুচকি এসে আলমারি থেকে জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছে। ফুপিদের বাড়িতে পৌঁছে দিয়ে একটু রাকিব আর রাসেলের সাথে দেখা করতে যাবে সে। অনেকদিন হলো অফিসের বাইরে তাদের আড্ডা দেওয়া হয় না। মেঘ নিচে গিয়ে দেখলো আজকে কেউই দুপুরে খাওয়ার পর রুমে রেস্ট করতে যায়নি। হঠাৎ মাহমুদা খানের সাথে আড্ডায় ব্যস্ত। মেঘও সেখানে সামিল হলো। মেঘ আর বন্যা মাহমুদা খানের দুই পাশে বসে আছে। মিম এসে বলল, দেখি দেখি, একটু সাইড দাও, আমিও ফুপিদের সাথে বসতে চাই। সব আদর কি তোমরাই খাবে? পাশ থেকে আরিফ আস্তে আস্তে বলে উঠল, আমার বউ হয়ে যাও, সারা জীবনের মতো আমার কাছে রেখে দেব, আমার মায়ের আদর খাবে। কিন্তু মিম মনে হয় শুনতে পায়নি, আর শুনতে পাবেই বা কি করে? এত মানুষের ভিড়ে আবির তো কথাটা আস্তে আস্তেই বলেছে, যেন কেউ শুনতে না পায়। মেঘের নজর সিঁড়ির দিকে পড়তেই লক্ষ্য করলো আবির নামছে। ব্ল্যাক প্যান্ট পরে, সাথে একটা হোয়াইট টি শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে একটা ব্ল্যাক ওয়াচ
চোখে সানগ্লাস এঁটে ফোনে কথা বলতে বলতে নামছে। মেঘ কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে আছে। তার মন আজও পুরনো দিনের মতো একটি গান গেয়ে উঠল। দৃষ্টিতে যেন তার রাজপুতিন, খুন হয়ে যায় আমার চিরদিন। নামধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হেই যুবক। মাহমুদা খানের ডাকে মেঘের ঘোর কাটল। মেঘ নিজের মাথায় নিজে থাপ্পড় দিয়ে বলল, তুই আর মানুষ হবি না। বন্যা মেঘের দিকে তাকিয়ে বলল, কি রে, তোর আবার কি হলো? মেঘ বলল, কিছু না। বন্যা বলল, তুই আমার থেকে কথা লুকাচ্ছিস মেঘ? তোকে আমি ছোটবেলা থেকে চিনি, সত্যি করে বলতো, তুই কি আমার ভাসুরকে দেখে আবার ক্রাশ ট্রাশ খাইছোস নাকি? মেঘ একটু ভাব নিয়ে বলল, আমার জামাইকে দেখে ক্রাশ খাবে না তো কাকে দেখে ক্রাশ খাবো? ইতিমধ্যে আবির নিচে নেমে এসেছে। মালিহা খান বলল, কিরে, কোথাও যাচ্ছিস নাকি? আবির বলল, জি আম্মু, রাকিব রাসেলদের সাথে দেখা করতে যাব। মাহমুদা খান আবিরকে বলল, রেডি হয়ে এসেছিস, ভালো হয়েছে। মেঘ, বন্যা, মিম সবাইকে আজকে নিয়ে যেতে চাই, সাথে তুইও চল। কয়েকটা দিন ওই বাড়িতে থেকেই অফিস করিস। আবির কয়েক মিনিট চুপ করে থেকে বলল, ফুপি, তুমি বন্যার মিমকে নিয়ে যাও, মেঘকে নিয়ে আমি বৃহস্পতিবার চলে যাব। জানোই তো শরীর ভালো থাকে না। মিম বলে উঠল, না ভাইয়া, আমরা মেঘ আপুকে ছাড়া কোথাও যাব না, আমরাও বৃহস্পতিবারে যাব। এবার মনে হয় বন্যাও একটু সাহস পেল, বলে উঠল, ফুপি আম্মু, আমরা মেঘের সাথে একেবারেই যাব। মালিহা খান উঠে গিয়ে আবিরের কান টেনে ধরল, বলল, বাড়ির বড় কর্তা হয়ে গেছিস তাই না? আমার ভাইজানের উপর দিয়ে যাচ্ছিস? আবির উফ শব্দ করে বলে উঠল, আমি আসার সময় আব্বু চাচুর সাথে কথা বলে এসেছি। আবির মাহমুদা খানকে বলল, ফুপি, মেঘ আমাকে আগেই জানিয়েছিল যে তুমি ওদের নিতে এসেছো। বাকি সবাইকে শুক্রবারে যেতে বলেছ। আমি তাই আসার সময় আব্বু চাচুর সাথে এ ব্যাপারে কথা বলে এসেছি। তারাও আমার সাথে একমত। তারাও চায় ওরা বৃহস্পতিবারে যাক, আর বাকিরা শুক্রবারে পৌঁছে যাবে ইনশাল্লাহ। মাহমুদা খান কিছুটা মন খারাপ করে বলল, ঠিক আছে, তাই হবে। আবির উঠে গিয়ে মাহমুদা খানের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে মাহমুদা খানের হাতটাকে তার হাতে নিয়ে শীতল কণ্ঠে বলল, প্লিজ ফুপি, মন খারাপ করো না। বৃহস্পতিবার ওদেরকে নিয়ে আমি সকাল সকাল পৌঁছে যাব। ইদানিং অফিসের কাজে আমি প্রচুর ব্যস্ত থাকি। এই সময় মেঘকে নিয়ে আমি বাড়তি কোনো টেনশন করতে চাই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মাহমুদা খান মুখে হাসি এনে বলল, ঠিক আছে বাবা, তুই বৃহস্পতিবারে ওদেরকে নিয়ে সকাল সকালই চলে যাবি, আমি যেন আবার বারবার কল দিতে না হয়। আবির হাসলো। পেছন থেকে আরিফ মাহমুদা খানের কাঁধে এক হাত রেখে বলল, আম্মু, একটু টেনশন করো না, ভাইয়া যদি যেতে লেট করে আমি এসে নিয়ে যাব ওদেরকে। এ পর্যায়ে সকলেই একটু হাসলেন। আবির ও মাহমুদা খান উঠে দাঁড়ালো। মাহমুদা খান সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার রওনা হবে। আবিরও যাচ্ছে তাদের পৌঁছে দিতে। অবশ্য মাহমুদা খান অনেকবার আবিরকে মানা করেছে, কিন্তু আবির শুনতে নারাজ। আরিফ একে একে সবার থেকে বিদায় নিয়ে মিমের কাছে গেল। একটু কাছাকাছি দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, জান, আর মাত্র কয়েকটা দিন। আমার বাড়িতে গেলে তোমাকে না রাখতে পারলেও তোমার মনটাকে ঠিকই রেখে দেব। মিম মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়েছিল। আরিফের এসব ফাইজলামির কথা শুনে রাগি লোক নিয়ে আরিফের দিকে তাকালো। আরিফ মিমের দিকে তাকিয়ে চোখ মেরে বলল, লাভ ইউ। মিম আরিফের কর্মকাণ্ড দেখে চোখ গুলগুল করে তাকিয়ে আছে। এক নজর আশেপাশে সবার দিকে তাকিয়ে আরিফের যাওয়ার পানে দেখল। নির্লজ্জ লোক একটা, মুখে কিছুই আটকায় না, মনে মনে যা আসে তাই বলে দেয়। আবির মাহমুদা খানকে বাড়িতে পৌঁছে দিয়ে জান্নাতের সাথে কয়েকটা কথা বলেই বের হয়ে আসলো। রাকিব, লিমন, রাসেল, মোবারক তার জন্য অপেক্ষা করছে। প্রায় সন্ধ্যা 6টা বাজে। বন্যার মনটা কিছুটা ছটফট করছে। বিয়ের পর গত এক সপ্তাহ তানবীর তার কাছাকাছি ছিল সব সময়।
আজ থেকে দৈনন্দিন জীবনে ফিরে এসেছে তানবীর। তানবীর একটা সরকারি চাকরি করে, প্রতিদিন 5টায় অফিস ছুটি হয়ে যায়। এখন সময় সন্ধ্যা 6টার কাটায়। বন্যা যখন এসব ভাবনায় মগ্ন, তখনই একটা শক্ত পুরুষালী হাত তার কোমর পেঁচিয়ে ধরল। মুহূর্তেই বন্যার শরীরটা ভয়ে ঝাঁকুনি দিয়ে উঠল। বন্যার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে চাইতেই তার গালে ভেজা ভেজা চুলের শীতল স্পর্শ ঠেকল। শরীর থেকে ছুটে আসছে অন্যরকম এক ঘ্রাণ, যে ঘ্রাণ বন্যার অতি পরিচিত। এই ঘ্রাণ কোনো দামি পারফিউমের নয়, এই ঘ্রাণ তার প্রিয় পুরুষ তানবীর খানের। বন্যা বুঝতে পেরে আবেশে চোখ বন্ধ করে নিল। তানবীর তার ভেজা গালগুলো বন্যার গালের সাথে ঠেকিয়ে দিল, বলল, মিস ইউ বউ। বন্যা একটু লাজুক হেসে বলল, মিস ইউ টু। বন্যা এবার তানবীরের দিকে ঘুরে গলা জড়িয়ে ধরে বলল, কখন এসেছেন? আমি দেখিনি তো। তানবীর মুচকি হেসে বলল, তুমি রান্নাঘরে ছিলে। বন্যা বলল, ও, এবার ছাড়েন, চা কফি আনবো? তানবীর বলল, না, আমি বের হব একটু, আবির ভাইয়া অপেক্ষা করছে। বন্যা বলল, আচ্ছা ঠিক আছে। তানবীর বলল, বন্যা শোনো। বন্যা বলল, বলো। তানবীর বলল, বনু কই? বন্যা বলল, রুমেই আছে হয়তো। তানবীর বলল, বনুর একটু খেয়াল রেখো, মেয়েটা একটু বেশি চঞ্চল। জানি ভাইয়া এটা এনাফ বনুর জন্য, কিন্তু ভাইয়ার অনুপস্থিতিতে ও সারাক্ষণ তোমার সাথেই থাকে। বন্যা তানবীরের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, আপনি নিশ্চিন্তে থাকেন। তানবীর হেসে বন্যার কপালে গভীর চুমু দিয়ে বলল, আমি আসছি। বন্যা বিদায় জানালো। এবার বন্যা মেঘের রুমে গেল, বলল, ননদিনী আসবো? মেঘ বলল, তোকে কতবার বলবো আমার রুমে আসার জন্য পারমিশনের প্রয়োজন নেই। মেঘ হেসে বলল, যদি আবির ভাইয়ের রুমে থাকতো। মেঘ বলল, তো কি হয়েছে? বন্যা বলল, বাদ দে এসব। মেঘ মিটিমিটি হেসে বলল, বেবি, হানিমুন কেমন গেল? বন্যা অন্যদিকে ফিরে মুচকি মুচকি হাসছে। মেঘ বলল, কিরে, এদিকে ফির। বন্যা অন্যদিকে তাকিয়েই আছে। মেঘ আবারও ডাকলো। এবার বন্যা ফিরে বলল, ভালো। মেঘ বলল, আমি তাড়াতাড়ি ফুপি হব তো? বন্যার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। মেঘ হেসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বন্যা একটু স্বাভাবিক হয়ে বলল, বৃহস্পতিবার নিয়ে তোর কোনো প্ল্যান আছে? মেঘ বলল, হ্যাঁ আছে তো। বন্যা আর মেঘ টুকটাক গল্পগুজব করে আবারও নিচের ড্রয়িং রুমে চলে গেল। এদিকে আবির একটা চায়ের দোকানের সামনে বসে মোবারক, রাসেল, লিমন, রাকিব, তানবীর সবার সাথে আড্ডায় মগ্ন। মোবারক তানবীরকে বলে উঠল, কিরে তানবীর, হানিমুন কেমন কাটলো? তানবীর একটু হেসে বলল, হানিমুন যেমন কাটে। রাকিব বলল, এভাবে বলছিস কেন, একটু ডিটেলস বল। তানবীর বলল, উফ, আর হানিমুন, বউ তো আমাকে দেখলেই পালায় পালায় করে। তানবীরের মুখ থেকে এমন অসহায় বাক্য শুনে আবির সহ সকল হু হু করে হাসতে থাকলো। আবির হাসি থামিয়ে বলল, বিয়ের আগে তোকে সবসময় সাবধান করেছিলাম, বন্যার সামনে কখনো অতিরিক্ত রাগ দেখাস না। এই রাগের প্রতিক্রিয়া বন্যার মেয়েলি মনেও পড়বে, কিন্তু তুই কথা শুনিসনি। ওর সামনেই বরাবর তামিম আর মিনহাজের ওপর রাগ দেখিয়েছিস, এবার ঠেলা সামলা শালা। তানবীর বলল, শালা না, আমি তোমার সম্বন্ধী, সম্মান দিয়ে কথা বলো। আবির চোখ দুটো ছোট ছোট করে তানবীরের দিকে তাকিয়ে বলল, সম্বন্ধী ভাই, আপনাকে তো আগেই বলেছি পার্সোনালি দেখা করবেন, আপনাকে সম্মানের চূড়ায় পৌঁছে দিব। এই কথা শুনে এবারও সবাই হেসে দিল। হঠাৎ আবির বলল, তোরা থাক, আমার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আমার বউ অপেক্ষা করছে। রাকিব অবাক কণ্ঠে বলল, বাড়িতে কি তোর একাই বউ আছে, আমাদের নেই? উফ আবির, তুই বিয়ের আগেও এমন করতি, এখনও এমন করিস। তখন না হয় বুঝতাম, মেঘকে হারানোর ভয়ে ওর আশেপাশে থাকার চেষ্টা করতি সব সময়। তাছাড়া মেঘ সকলের আড়ালে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করত, তাই তুই ওর অপেক্ষা বাড়াতে চাসনি, কিন্তু এখন কি? আবির বলল,
কিন্তু এখন আমার বউ সদর দরজার দিকে তাকিয়ে আমার জন্য অপেক্ষা করে, তাই আমাকে যেতে হবে। সময় ছুটে চলে তার নিজ গতিতে। দেখতে দেখতে আজ বৃহস্পতিবার। আবির আজকে অফিসে যায়নি। সকাল থেকেই মাহমুদা খান বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছে আবির কখন মেঘদের নিয়ে আসছে। আবির জানালো দুপুরের আগেই পৌঁছে যাবে। তানবীর অফিস ছুটি হওয়ার পর ডিরেক্ট ফুপির বাসায় যাবে। কিছুক্ষণ আগেই মেঘ, বন্যা, মিম রেডি হয়ে নিচে নেমে এসেছে। আবির সকালে একটু বের হয়েছিল। কিছুক্ষণ আগে বাড়ি ফিরেই রুমে গিয়ে তৈরি হয়ে নিচ্ছে। হঠাৎ সবাই খেয়াল করলো আবির আর আদি একই রকম পাঞ্জাবি পরে গলায় সানগ্লাস ঝুলিয়ে নিচে নেমে আসছে। মেঘ, মিম, বন্যা অবাক। আবির কিভাবে জানলো মেঘদের পূর্ব পরিকল্পনা? মেঘ, মিম আর বন্যা প্ল্যান করেছিল যে আজকে একই রকম ড্রেস পরে সবাইকে অবাক করে দেবে। তাই সকলের অগোচরে অনলাইন থেকে 3টা ড্রেস অর্ডার করেও এনেছে। ওরা এখন সেই ড্রেস পরে অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। কিন্তু এ কি, আবির ভাইও তো নিজেই ওদের অবাক করে দিয়েছে। আবির নিচে নেমে এসে মেঘের সামনে দাঁড়িয়ে মেঘের হা হওয়া মুখটা আঙ্গুল দিয়ে বন্ধ করে দিল। সকলেই মুখ টিপে হেসে দিল। ওরা রওনা হলো মাহমুদা খানের বাড়ি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছেও গেল। মাহমুদা খান তো ওদের দেখে মহা খুশি। আরিফ মিমের সামনে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে মিমের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম ম্যাডাম। মিম জানে কথাটা আরিফ ওকে উদ্দেশ্য করেই বলেছে। মিম মুখ বাঁকিয়ে মাহমুদা খানের কাছে চলে গেল। আরিফের ঠোঁটের কোণে দেখা গেল বাঁকা হাসির রেখা। জান্নাতে সে একে একে মিম, বন্যা, মেঘকে জড়িয়ে ধরল। ইতিমধ্যে আইরিনও রুম থেকে বেরিয়ে দৌড়ে এসেছে। আজ বৃহস্পতিবার হওয়ায় আসিফ বাড়িতে নেই। মাহমুদা খান ওদের সবাইকে ভিতরে নিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই কিছুটা রেস্ট নিয়ে আবার আড্ডায় বসেছে। মেঘ তো রেস্ট করতে যেতেই চায়নি। আবির এক প্রকার মেঘকে জোর করেই নিয়ে গেছে। সর্বদা মেঘের প্রতি আবির যত্নশীল, কিন্তু বর্তমানে যত্নের পরিমাণটা যেন আরও বেড়ে গেছে। আজকাল কোনো কারণেই আবির মেঘের উপর রাগ দেখায় না। নিজেকে সর্বদাই শান্ত এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করে। আবির সবসময় চায় তার অষ্টাদশী হাসি খুশি মুখে থাকুক। কিন্তু বর্তমানে মেঘের এতটাই মুড সুইং হয় যে তার মুড আবির নিজেই বুঝতে পারে না। মেঘের মুডের অবস্থা এখন ভালো, আবার এখনই খারাপ। এই যে কিছুক্ষণ আগের কথা, মেঘ দুপুরে খাওয়ার পর রেস্টের জন্য আবির রুমে আসতে বলায় এখন মেঘের মন খারাপ। অন্যদিকে ঘুরে শুয়ে আছে, আবিরের দিকে তাকাচ্ছেই না। আবির জোর করে মেঘকে নিজের দিকে ফিরিয়ে বুকে নিয়ে শুয়ে আছে। বন্যার মিম একই রুমে আছে। দুজন গল্পের মাঝেই হঠাৎ ঝংকার তুলে বন্যার ফোনটি বেজে উঠল। বন্যা ফোনটি হাতে নিয়ে দেখল তানবীর কল দিয়েছে। তাই বন্যা ফোনটি নিয়ে ব্যালকনির দিকে গেল। বন্যার কাণ্ডে মিম মিটিমিটি হাসছে। বন্যা বলল, আসসালামু আলাইকুম। তানবীর মৃদু হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? বন্যা বলল, তেমন কিছু না, মিমের সাথে গল্প করছিলাম। তানবীর বলল, ও আচ্ছা, দুপুরে খেয়েছো? বন্যা বলল, হ্যাঁ, একটু আগেই খেয়েছি। আপনি খেয়েছেন? তানবীর বলল, হ্যাঁ খেয়েছি। ওদের কথোপকথনের মাঝেই মিম বলে উঠল, বৌমণি তুমি কথা বলো, আমি ছাদ থেকে ঘুরে আসছি। বন্যা ইশারায় জানালো, ঠিক আছে। মিম ছাদের দিকে চলে গেল। মাহমুদা খানের বাগানে নানা ধরনের ফুল দেখেই মনটা জুড়িয়ে গেল। গোলাপ, গাঁদা, কাঠগোলাপ, হাসনাহেনা, জবাসহ রং বেরঙের ফুল। মিম আলতো আলতো করে ছুঁয়ে দিচ্ছে সকল ফুলকে। মেয়ে একটা গোলাপ ছিঁড়তে যাবে, ঠিক তখনই কেউ কর্কশ কণ্ঠে বলে উঠল, এই ফুল ছিঁড়ছো কেন? হঠাৎ করে এই দুপুরবেলা ছাদে কারো কণ্ঠ পেয়ে মিম ভয়ে চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে একটা হাত মিমের মুখ চেপে ধরল। মিম ভয়ে চোখ খিচে আসছে। আরিফ মিমের ভয়ের তো মুখের প্রাণে দৃষ্টি রেখে বলে উঠল, দিনের বেলায় আমাকে দেখলে তোমার এত ভয় লাগে, তাহলে রাতে? এতটুকু বলেই আরিফ খেয়াল করলো মিম পিট পিট করে তাকাচ্ছে। মিম চোখ খুলে দেখলো আরিফ
ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম আরিফের চোখের পানে তাকিয়ে ভয়ার্ত চোখে জিজ্ঞেস করলো, আপনি? আরিফ একটু রহস্যময় হেসে বলল, হ্যাঁ আমি। ভয় পেয়েছো জান? মিম নিজেকে একটু সামলাতে দাঁত খিচিয়ে বলে উঠল, আর আপনি একটু পর পর কোথা থেকে উদয় হন বলেন তো? আরিফ বলল, তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাগল লোক। আরিফ বলল, আমি পাগল না, তুমি পাগলি। কারণ তুমি বুঝতে পারো না যে তোমার ভেতরেই আমি উদয় হই, আবার তোমাতেই অস্ত যাই। তুমি কবে আমার মনের কথা শুনবে বলো তো? মিম এবার রেগে মেগে বলল, এই আপনাকে কে বলেছে যে আমি আপনার মনের কথা শুনি না? আরিফ বলল, শোনো বুঝি। বলতে বলতেই আরিফ কিছুটা মিমের সামনে চলে আসলো। মিমও আরিফের সাথে তর্ক করতে করতে পেছনে পিছাচ্ছে। হঠাৎই আরিফ মিমের পেছনে ছাদের কর্নিশে দুহাত রেখে বলল, মিম আর না। মিম একটু পেছনে ঘুরে দেখলো আস্তে আস্তে ছাদের একেবারে কিনারায় চলে এসেছে। বুঝতে পেরেই একটা ভয়ের তো ডুব গিলল। আরিফ মিমকে এক টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে বলল, জান এবার আমার হয়ে যাও, সারা জীবন যত্ন সহকারে রেখে দিব। যত খারাপ পরিস্থিতি আসুক কখনো তোমার হাত ছাড়বো না। মিম সামনে আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে, আর আরিফ পেছন থেকে তার দুবাহুর ভেতরে মিমকে রেখে ছাদের কর্নিশে দুহাত রেখে দাঁড়িয়ে আছে। মিমের গায়ে আরিফের একটু স্পর্শও লাগছে না, তবুও মিমের হাত পা যেন অসাড় হয়ে আসছে, শরীরটা যেন মৃদু মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মিম বলে উঠল, ছাড়ুন আমায় যেতে দিন। আরিফ একটু নেশালু কণ্ঠে বলল, একবার আমার হয়ে যাও না মিম। তুমি বিহনে আমার এই একাকিত্ব আমাকে আগুনের চেয়েও মারাত্মক দহনে দহন করে। তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারছি না। মিম নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে আরিফের দিকে ফিরে দাঁড়ালো। চোখ পড়ল আরিফের কামুক নেশালু দৃষ্টিতে। আজ আরিফকে একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোনো এক ঘোর আরিফকে যেন ঘিরে রেখেছে। মিম কিছু বলার জন্য ঠোঁট ফাঁকা করতেই আরিফ মিমের ঠোঁটে এক আঙ্গুল ছোঁয়ালো। মিম লক্ষ্য করলো আরিফের চোখ দুটো আজ ঘোলাটে, মনে হচ্ছে সারা রাতও ঘুমায়নি। কেমন এক নেশাক্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মিমের মুখের পানে। মিমের হঠাৎই মনে হলো আরিফ তার মুখের দিকে ঝুঁকে আসছে। মিম অন্যদিকে ফিরে চোখ খিচে বন্ধ করে রেখেছে। তারপর কি ভাবলো কে জানে, উত্তেজিত হয়ে আরিফের গালে ঠাস করে কষিয়ে এক চড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গেই ছুটে পালাতে চাইল, কিন্তু আরিফের পুরুষশালী একটা হাত মিমের আরেক হাত টেনে ধরল। আরিফ মিমের দিকে না তাকিয়ে সামনের দিকে ফিরে বলল, মিম তুমি আমায় চিনতে পারলে না। যখন তুমি আমায় বুঝবে, পাওয়ার জন্য বারবার খুঁজবে, হয়তো তখন আমি তোমার জীবনে এক্সিস্টই করব না। বলেই মিমের হাতটা ছেড়ে দিল। মিমও ছুটে নিচে চলে গেল। আরিফ এক নজর দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি করে আমাকে এতটা নীচ ভাবতে পারলে? আমি তো শুধু তোমার কপালে কপালটা ছোঁয়াতাম। দুপুরের কড়া রোদের পাশাপাশি মানুষের শরীরের ছায়াটাও যেন বিদায় নিয়েছে। একটা ঘামাত্মক দুপুর পার হয়ে ধরণীতে দেখা দিয়েছে এক স্নিগ্ধ বিকেল। দুপুরের ঘটনাটার পর মিম আর বাহিরে বের হয়নি, যদি চোখে চোখ পড়ে যায় আরিফের সেই ভয়ে। মিম জানে আরিফ তাকে কিছু বলবে না, এমনকি বাড়ির কাউকেও এ ব্যাপারে অবগত করবে না। তাও এক অনাকাঙ্ক্ষিত ভয় যেন তাকে ঝুঁকিয়ে ধরেছে। মিম কি অদ্ভুত বিশ্বাস আরিফের প্রতি। মিম জানে আরিফ তাকে কিছুই বলবে না, এমনকি বাড়ির কাউকেও এ ব্যাপারে অবগত করবে না। তাও এক অনাকাঙ্ক্ষিত ভয় যেন তাকে ঝুঁকিয়ে ধরেছে। মিমের কি অদ্ভুত বিশ্বাস আরিফের প্রতি। মিম জানে আরিফের দ্বারা তার কোনো ক্ষতি কোনো কালেই সম্ভব নয়। দুপুরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মিমকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। সেটা কি একমাত্র আরিফের প্রতি ভয়, না সেটা কেবলই অপরাধবোধ? আরিফের প্রতি মিমের আকর্ষিত কর্মকাণ্ড আরিফের পাশাপাশি মিমকেও এক অদ্ভুত দহনে পুড়াচ্ছে। আরিফ কি তা জানে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ।
সদ্য যৌবনে পা দেওয়া কিশোরী মিম নিজের মনটা অনেক আগেই আরিফের নামে লিখে দিয়েছে। কিন্তু কি লজ্জা, এ কথা তার মন স্বীকার করলেও তার মস্তিষ্ক মানতে চায় না। কি করেই বা মানবে? দীর্ঘ 27 বছর আগে এই একই প্রেমের ঘোরের কারণে এই বাড়ির একমাত্র আদরের মেয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল খানবাড়ির। আবির আর মেঘাপু এই বাড়িরই ছেলে মেয়ে, তাদের ব্যাপারটা সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু মিম, আরিফ ভালোবাসলে যদি ফুপির সাথে আবারও সম্পর্কের বিচ্ছেদ ঘটে, তাহলে তো ফুপির ভিতর থেকে এবার শেষ হয়ে যাবে। সেই কলঙ্ক মিম নিজের কাঁধে কখনোই নিতে পারবে না। মেয়ে মানুষ অল্প বয়সেই যেন নিজের ম্যাচুরিটির পরিচয় দেয়। এই কিশোরী যেন তার জলজ্যান্ত প্রমাণ। হয়তো আরিফ তা ভাবছে না, তাই এই গভীর সম্পর্কে নিজেকে আটকাতে চাচ্ছে। আবার এটাও হতে পারে আরিফও এই চিন্তায় বিভোর, কিন্তু তার আর মন মানতে চায় না। এত কিছু হিজিবিজি ভাবনার মাঝে বাইরের ড্রয়িং রুমের শোরগোল শুনে মিমের ধ্যানমগ্ন হলো। সবার কথা একত্রে ড্রয়িং রুমে শোনা যাচ্ছে। মিম ছুটে গেল ড্রয়িং রুমে, দেখলো তানবীর এসেছে। তাকে নিয়েই আদি খুশিতে হইচই। আবির ভাইয়া, মেঘাপু, বৌমণি, আদি, ফুপি, জান্নাত আপু, আইরিন সহ সকলেই সেখানে উপস্থিত। কিন্তু তাও যেন মিমের চোখ অন্য কাউকে খুঁজছে। মিমের চোখ দুটো ব্যাকুল, অস্থির নয়নে ড্রয়িং রুমের চারদিকে তাকিয়ে আরিফকে খুঁজল। কিরে মিম, এত দূরে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয় বলেই হাঁক ছেড়ে ডেকে উঠল তানবীর। মিম হকচকিয়ে বলল, আসছি ভাইয়া বলেই সকলের সামনে গেল মিম। হঠাৎই মেঘ বলে উঠল, মিম, তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? তোর কি শরীর ঠিক আছে? মিম কিছুটা থমথম খেয়ে বলল, ইয়ে মানে আপু, হ্যাঁ আমি ঠিক আছি। পাশ থেকে বন্যা বলে উঠল, আমার ছোট ননদিনীর মুখটা এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? মিম মুখটাকে একটু কাচুমাচু করে বলল, আসলে বৌমণি ঘুমিয়েছিলাম তো, হয়তো একটু অন্যরকম লাগছে। তোমরা কি শুরু করলে বলো তো? এ মিম, আমার পাশে এসে বসো বলে উঠল তানবীর। পরন্ত বিকেলের রক্তিম তাপহীন সূর্যকে বিদায় জানিয়ে অন্তরক্ষিককে রং বেরঙের আবিরে সাজিয়ে ধরণীতে নেমে এলো সন্ধ্যা। মাহমুদা খানদের বাড়িতে সবসময় জমজমাট থাকে। আইরিন, জান্নাত, আসিফ, আরিফ সবাই যেন বাড়িটাকে মাতিয়ে রাখে। এর মাঝে জুটেছে আজ খানবাড়ির গুরুত্বপূর্ণ ছোট সদস্যরা। তারাও হইচয়ে কোনো দিক থেকে কম নয়। সকলে একত্রে ড্রয়িং রুমে বসে জমিয়েছে সন্ধ্যার আসর। মাহমুদা খান তার হেল্পিং হ্যান্ডের উদ্দেশ্য করে বলল, সকলের জন্য নাস্তা তৈরি করো। চায়ের সাথে সন্ধ্যার আড্ডাটাও বেশ ভালো জমবে মনে হয়। আবির কখন থেকে নিজের ফোনটা হাতে নিয়ে স্ক্রোল করে যাচ্ছে। হঠাৎই মেঘ সকলের উদ্দেশ্যে বলে উঠল, চলো আমরা সবাই কোনো একটা খেলা খেলি। মেঘের হঠাৎ প্রস্তাব শুনে সকলে সায় দিলেও আবির আর মিম সায় দিল না। মেঘের এই সময় খেলার কথা শুনে আবির কখন থেকে ভ্রুকুচকে নিঃশব্দে তাকিয়ে আছে। হঠাৎই তার চেহারাটা যেন বড্ড গুরু গম্ভীর হয়ে উঠল। কিন্তু মেঘ তো তার লক্ষ্যই করেনি। মেঘ তো মিমের সাথে কথা বলায় ব্যস্ত। কিরে মিম, তুই খেলবি না কেন? তোরা যাবার কি হলো বলতো বলেই প্রশ্নের তীর ছুঁড়ে দিল মিমের দিকে। মিম একটু ইতস্ত কণ্ঠে বলে উঠল, না আপু, তেমন কিছু না। মেঘ চোখ ছোট ছোট করে মিমের মুখ পানে তাকিয়ে আছে। বলল, তোর মতিগতি আমি ঠিক বুঝতে পারতেছি না। এই ভালো এই খারাপ, অসুখটা কোথায় তোর, মনে নাকি শরীরে? মেঘের দুষ্টুমি বুঝতে পেরে মিম একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার মেঘ একটু কুটুক্তি সুরে বলে উঠল, বুঝেছি, তোর জন্য একটা ডাক্তার জামাই লাগবে। মিমকে বলা মেঘের এই কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। স্টপ ইট, এখানে কোনো খেলা হবে না। তুমি মিমকে কেন জোর করছো যেখানে তুমি নিজেই খেলতে পারবে না? বলেই মেঘের মুখ পানে কটমট করে তাকালো আবির। মেঘ মনে মনে একটু ভয় পেল। হ্যাঁ, ভয় জিনিসটা এক সময় রোজ পেত। মাঝখানে 2-1 বছর আবিরের রাগ যেন ভুলেই গেছে। মেঘ একটু কাদু কাদু মুখ নিয়ে আবিরের মুখ পানে তাকিয়ে বলল, আপনি কেন এমন করছেন? সবাই মিলে একসাথে খেললে মজা হবে অনেক।
বন্যা, তানবীর, জান্নাত সকলে যেন নীরব দর্শক। আবিরের নজর মেঘের কাদু কাদু মুখের দিকে পড়ায় তার চেহারায় গর্মিষ্য যেন তাৎক্ষণিক পাল্টে আন্তরিক অবস্থায় ফিরে এলো। মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি কেন এই মুহূর্তে খেলাধুলা এগুলোতে আসক্ত হচ্ছ? তুমি কি জানো না এই সময় নিজেকে এত লাফালাফি করলে আমাদের বেবি কষ্ট পাবে? আবিরের এবারকার শান্ত কথা শুনে মেঘ চোখ মেলে আবিরের চোখের দিকে তাকালো। আহা, কি শান্ত সেই দৃষ্টি! একটু আগে রাগী চেহারাটা যেন তারই নয়। আসলে একটু আগে যখন আবির ফোনে স্ক্রল করছিল তখনই খবর পেল আজ অফিসে ছোটোখাটো একটা ঝামেলা হয়েছে। সেটা নিয়েই মূলত আবিরের মেজাজ গরম। হয়তো অন্য কারোর উপরের রাগটা ভুলভাল জায়গায় দেখিয়ে ফেলেছে। আবির মেঘকে শান্ত করতে চাইল। শান্ত হওয়ার বিনিময়ে মেঘ আবিরের বাহু জড়িয়ে আবারও বলে উঠল, আপনি কেন এত রাগ করছেন? আমরা তো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে পারি। আবির একটু চুপ করে বলল, ঠিক আছে খেলো, বাট আমাকে ডাকবে না এসবে। তানবীর আবিরের হাতটা জড়িয়ে বলল, ভাইয়া তুমি না থাকলে খেলায় মজা আসবে না, বলেই জোর করে মেঘের পাশে বসিয়ে দিল আবিরকে। আবির মেঘের পাশে বসেই লক্ষ্য করল মেঘের মন খারাপ হয়ে গেছে। সকলের অগোচরে আবির মেঘকে এক হাতে শক্ত করে ধরে আছে এখনো। আবির আস্তে আস্তে মেঘকে বুঝালো, জানালো যে অফিসের কাজে ডিস্টার্ব থাকার কারণে মেজাজটা হঠাৎই চড়ে গিয়েছিল। এবার মেঘের মুখটা একটু শীতল হয়ে আসলো। পাশ থেকে জান্নাত বলে উঠল, এই যে ভাইয়া আর ভাবি, আপনাদের প্রেম করা শেষ হলে খেলায় মনোযোগ দিন। আবির আর মেঘ একটু হাসলো, মনোযোগ দিল খেলায়। কিন্তু মিমের মন যেন আজ তার কাছে নেই। যদিও থাকে, তার মন আজকাল তার কথা না শুনে যেন অন্য পুরুষের কথা শুনছে। এই যে এখন মস্তিষ্ক বলছে তাকে আর খুঁজবে না, কিন্তু মন বারবার বলে উঠছে কোথায় সে? ড্রয়িং রুমে এত মানুষের ভিড়ে কেন নেই সে? ভাবনার মধ্যেই মিমের কানে সকলের চিৎকার ভেসে আসলো। চোখ মেলে তাকিয়ে দেখলো বোতলটা ঘুরে আবিরের দিকে ফিরে আছে। জান্নাত বলে উঠল, প্রশ্ন আমি করব, ভাইয়া ট্রুথ নাকি ডেয়ার? আবির বলল, ট্রুথ। জান্নাত প্রশ্নে আবির ট্রুথ বেছে নেয় সবাই আ করে চিৎকার দিয়ে উঠল। থাম এবার তোরা, কি বলতে হবে সেটা বল, শান্ত মুখে বলে উঠল আবির। জান্নাত বলে উঠল, আমি বলবো। আইরিন বলল, উপস ভাইয়া, ট্রুথ কেন নিলা? ডেয়ার নিতে পারলে না? আবির কপাল কুঁচকে আইরিনের দিকে তাকিয়ে বলল, কেন? আইরিন মিনমিনিয়ে বলল, তাহলে তো তোমাকে দিয়ে একটা টাস্ক কমপ্লিট করাতাম। আইরিনের কথাটা ঢাকা পড়ে গেল তানভীরের সুরে। হয়েছে, ভাইয়ার পছন্দ হয়েছে তাই ট্রুথ নিয়েছে, তাতে এত প্রশ্ন কিসের? আবির জান্নাতের দিকে তাকিয়ে বলল, জান্নাত কি প্রশ্ন করতে চাও করো। আবিরের কথায় এবার জন্য সবাই একটু স্বাভাবিক আসলো। জান্নাত বলল, আচ্ছা ভাইয়া, আপনি যখন আমাদের মেঘবতীকে প্রপোজ করেছেন তখন তো আমরা মেয়েরা ছিলাম না, তো এখন মেঘবতীকে নিয়ে কিছু অপ্রকাশিত কথা আজকে প্রকাশ করে দিন। আবির একটু হাসলো, তারপর তাকালো মেঘের মুখের পানে। মেঘ একটু লাজুক হেসে মাথা নুইয়ে বসে আছে। আবির কিছুক্ষণ থেমে তারপর বলা শুরু করলো, মেঘ তোমাদের সকলের কাছে ছোট একটা শব্দ হলেও আমার কাছে এর বিশালতা অনেক। এই মেঘ নামক মূল্যবান মানুষটিকে আমি বহু যত্নে গত 16টি বছর হৃদয়ের মাঝে একটু একটু করে যত্নে পুষেছি। আমার সারা জীবনের সকল পূর্ণতার মাঝে শ্রেষ্ঠ পূর্ণতা আমার কাদম্বিনী। আমার সকল অপূর্ণতার মাঝেও শ্রেষ্ঠ পূর্ণতা আমার স্পেরো। মেঘ একটু কাদু কাদু মুখ নিয়ে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির মেঘের দিকে পাশ ঘুরে মেঘের 2 হাত নিজের হাতে নিয়ে বলল, মেঘ আমার দিকে তাকাও। ততক্ষণে মেঘের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আবির মেঘের চোখটা মুছে দিয়ে মাথা দিয়ে ইশারা করে বুঝালো না। তারপর আবির মেঘের চোখে চোখ রেখে বলে উঠল, আগেই তো বলেছি তোমার চোখে তাকিয়ে মিথ্যে বলার সাধ্য আমার নেই। মেঘ সুস্থির নয়নে তাকিয়ে আছে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি আহিয়ার আম্মু, আমির তো ভালোবেসে যাব। হঠাৎই মেঘ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আবিরও মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। সবাই নীরবতা ভেঙে
জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। আসিফ তো ঠোঁটে আঙ্গুল দিয়ে সিটি বাজানো শুরু করলো। এসব দেখে ম্যাগ কিছুটা লজ্জায় পড়ে গেল। আবির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তানবীরকে বলল, হাঁ করে তাকিয়ে না থেকে বোতলটাকে ঘুরা বেয়াদব। আবিরের কথায় যেন তানবীরের টনক নড়ল। এবার বোতলটা ঘুরাতেই বোতল গিয়ে পড়ল মিমের দিকে। তানবীর একটু হেসে আইরিনের উদ্দেশ্যে বলে উঠল, ছোট বোনকে আরেকটা প্রশ্ন করব? আইরিন, তুই প্রশ্ন কর। আইরিন খুশিতে গদমদ হয়ে মিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মিম কি নিবে, ট্রুথ নাকি ডেয়ার? মিম অন্যমনস্ক হয়ে উত্তর জানালো, ডেয়ার। এবার আইরিন বলল, ওকে ফাইন, একটা গান শোনাও। সকলে মিমের দিকে তাকিয়ে আছে। হঠাৎই গানের সুর তুলল মিম। বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি, বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি। তুমি আমার অবুঝা হলে গল্পে সাজানো বায়না। আমি জানি তুমি জানো, এই মায়া কেউ বোঝে না। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। এত সুন্দর একটি গান শুনে সবাই করতালি দিয়ে প্রতিযোগিতা চলছে। সবাই মিমের প্রশংসায় পঞ্চমুখ। মাহমুদা খানের ডাইনিং রুম করতালিতে মুখরিত। ঠিক তখনই বাইরে থেকে আরিফ বড় বড় পা ফেলে তার নিজের রুমের দিকে চলে গেল। দেখেই বোঝা যাচ্ছে সে বাড়িতে ফিরেছে। মিম মনে মনে বলল, আমার উপরে এত রাগ, একবার ফিরেও তাকালেন না। মিম উদাস নয়নে তাকিয়ে আছে, কিন্তু আরিফ কোনো হেলদোল নেই। চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। ঠাস করে একটা শব্দ শুনতেই সকলে হকচকিয়ে আরিফের রুমের দিকে তাকালো। দেখলো আরিফ দরজাটাকে ইচ্ছে করেই অনেক জোরে বন্ধ করেছে। মাহমুদা খান বলে উঠল, কি রে আরিফ, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? বাহিরে কারো সঙ্গে কিছু হয়েছে? কিন্তু আরিফের রুম থেকে কোনো সাড়া শব্দ এলো না। মিমের শরীরটা যেন ভয়ে কাটা দিয়ে উঠেছে। আর কেউ না জানুক, মিম তো সব কিছুই জানে যে আরিফ তার উপর রাগ। ফুপি, আরিফকে নিয়ে তুমি টেনশন করো না, আমি পরে ওর সাথে কথা বলে নিব। দুপুর থেকেই দেখছি ও কোনো কারণে অস্থির। ওর মাথাটা একটু ঠান্ডা হোক, তারপরে ওর সাথে আমি নিজে কথা বলবো। আবিরের কথা শুনে মাহমুদা খান একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এই ছেলেটা সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে তাকে সামলাতে অনেক কষ্ট হয় আমার। তানবীর ফুপিকে আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না, তুমি টেনশন করো না, আমরা তো আজ সকলেই এখানে আছি। ও কেন রাগ করেছে সেটা জেনে ওকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। মিমের মুখটা যেন ভয়ে সিটিয়ে আছে। সকলের কথাবার্তা শুনে মিমকে যেন ভয় জকিয়ে ধরল। এই ভয়টাই তো সে পেয়েছিল। মূলত মিম কিছুতেই চায় না আবির আর তানবীর এই সম্পর্কের ব্যাপারে কিছু জানুক। কপাল বেয়ে টপ টপ করে ঘামের ফোঁটা পড়ছে মিমের। মিম ভয়ে ভয়ে আস্তে আস্তে আওড়ালো, কি করব এবার আমি? সবাই কি সবকিছু জেনে যাবে? কি উত্তর দিব ভাইদের? তাছাড়া আরিফ ভাইকে বা কি বলে সামলাবো? সকলের কথাবার্তার মাঝে হঠাৎই আসিফ বলল, তোমরা সবাই এত প্যানিক করো না তো, আমি ওকে ভালো করে চিনি। ফাজিলটা হয়তো ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে বন্ধুদের সাথে রাগারাগি করেছে। আসিফের কথা শুনে সকলে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎই ম্যাগের শরীর খারাপ লাগায় সে রুমের দিকে চলে গেল। সঙ্গে গেল আবির। ওদের দেখা দেখি তানবীর, বন্যা, আসিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই যার যার রুমে গেল। কি গো, আবির কল দিয়েছিল? মালিয়া খানের প্রশ্নে কপাল কুঁচকালো আলী আহমেদ খান। রাগী গম্ভীর কণ্ঠে বলল, তোমার গুন্দর ছেলে আমাকে কেন কল দিবে? দিলে তো তোমার ফোনেই দিত। মালিয়া খান বলল, এভাবে বলছো কেন? তুমিও তো একটা কল দিতে পারো। আলী আহমেদ খান খ্রাসবাড়ি কণ্ঠে বলল, আর তাকে বলে দিও আমার বৌমার যেন খেয়াল রাখে। মূলত গতকাল অফিসে একটা প্রজেক্ট নিয়ে আবিরের সাথে আলী আহমেদ খানের মতের অমিল হয়েছিল। মোজাম্মেল খান ও ইকবাল খান পুরো ঘটনাটা শুনে আবিরের পক্ষই নিয়েছিল। সে থেকে আলী আহমেদ খান আবিরের উপর বেজায় চটে আছে। রাত 10টা বাজে। মাহমুদা খানদের বাড়িতে সকলে একত্রে খাবার খেতে বসেছে। বন্যা বলল,
মিম কই? আইরিনের দিকে তাকিয়ে মেঘও এবার বলে উঠল, আইরিন, মিম তো তোর সাথেই ছিল, খেতে কেন আসলো না? আইরিন বলল, আসলে আপু, মিমকে ডেকেছিলাম, কিন্তু ও বলেছে ওর খেতে ইচ্ছে করছে না এখন। আবির তানবীরের দিকে তাকিয়ে বলল, তানবীর, একটু যা তো, দেখ কি হয়েছে, মিমকে নিয়ে আয়। তানবীর উঠে যেতে যেতে বলল, ঠিক আছে ভাইয়া, সবাই খাওয়া শুরু করো। হঠাৎই তানবীরের ধমক শোনা যাচ্ছে। সবাই ওদিকে ফিরে তাকাতেই দেখলো তানবীর মিমকে নিয়ে আসছে। ওরা সামনে আসতেই আবির প্রশ্ন করলো, কি হয়েছে, মিমকে বকেছিস কেন? তানবীর বলল, ভাইয়া, শুধু শুধুই কি বকেছি? ওর নাকি খিদে নেই, রাতে নাকি খাবে না। আইরিন একটু সন্দেহ দৃষ্টিতে মিমের দিকে তাকালো, তারপর আবার মনে মনে ভাবলো, না, আমি মনে হয় একটু বেশিই ভাবছি। এবার খাওয়ায় মনোযোগ দিল। এবার আবারও শোনা গেল মাহমুদা খানের আওয়াজ, আরিফ, এই আরিফ, দরজা খুল, খেতে আয় বলছি। একটু পর তোর আব্বু আসবে, যদি শুনে তুই বাহিরে ঝগড়া করে এসে বাড়িতে খাবার খাচ্ছিস না, তাহলে কিন্তু খুব বকবে। দীর্ঘ সময় পর এবার আরিফের রুম থেকে শব্দ শোনা গেল, আমি এখন খাবো না আম্মু, আমার খিদে পাচ্ছে না, তুমি প্লিজ যাও। মাহমুদা খান হতাশ হয়ে ফিরে আসলো।